আসসালামু আলাইকুম সবাইকে। সমাসের শেষ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের ক্লাসগুলোতে সমাসের বিভিন্ন জিনিস পড়েছি। তো আজকের ক্লাসটা হচ্ছে সমাসের জন্য লাস্ট ক্লাস, এবং অ্যাজ আই সেইড আজকের ক্লাসের পরে সমাসের আগের যে তিনটা ক্লাস রয়েছে সেই তিনটা আর আজকের ক্লাসটা, অর্থাৎ মোট 4টা ক্লাস মিলিয়ে আজকের রাত 10টায় তোমাদের একটা পরীক্ষা হবে। এখন অনেকে অনেক সমস্যা জানিয়েছো, যেহেতু আমি তোমাদেরকে বলেছি তোমাদের অন্যান্য যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। একটা সমস্যা আমি পেয়েছি এরকম যে ভাইয়া পড়া এখনও শেষ হয় নাই, আগামী সপ্তাহে পরীক্ষাটা নেন। আমার কাছে মনে হয় যদি তোমার প্রিপারেশন ঠিকঠাক মতো না নেওয়াও হয়, তারপরেও তোমার উচিত আজকে পরীক্ষাটা দিয়ে দেওয়া। কারণ হচ্ছে এই যে তুমি গত সপ্তাহটা যে কোনো কারণেই হোক, হয়তো বা নিজে ফাঁকিবাজি করেছো, হয়তো বা পরিস্থিতির কারণে পড়তে পারোনি, অথবা যে কোনো কারণেই হোক তুমি পড়তে পারোনি, তারপরেও তুমি যদি পরীক্ষাটা দাও এবং পরীক্ষা যদি খারাপ করো, তাহলে তোমার জন্য এটা একটা লেসন হয়ে থাকবে যে সময়ের কাজটা আসলে সময় করতে হয়, এবং সময় চলে গেলে, একটা গান আছে যে সময় চলে গেলে আসলে সাধন হয় না। আচ্ছা, তো আজকে তাহলে পরীক্ষাটার কথা থাকলো, আমরা পরীক্ষাটা ঠিকঠাক মতো দিব। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটা জয়েন করেছো। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখে আসি। আচ্ছা, শুভন কর্মকার নমস্কার বলছে, নমস্কার শুভন। সালাম দিচ্ছে শাকিলা মন্দিরা ব্যানার্জি এসে পড়েছে। অনেক বন্ধুরা আমাদের সাথে ইতোমধ্যে জয়েন করেছো। তো আজকে আমরা সমাসে যেই 6টা প্রকারভেদের মধ্যে যেই একটা প্রকারভেদ পড়ি নাই, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস, সেটা নিয়ে পড়বো। খুবই সহজ একটা সমাস, তেমন আলাদা করে কিছু মনে রাখতে হয় না। উপমান কিংবা উপমিতর মতো আলাদা করে কোনো কিছু ডিস্টিংগুইশ করতে হয় না। ব্যতিহার কিংবা ব্যাধিকরণের মতো আলাদা করে কোনো কিছু ডিটারমাইন করতে হয় না। খুবই সহজ একটা অব্যয়ভাব সমাস আজকে আমরা পড়বো। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা আমাদের সাথে জয়েন করেছি, ইতিমধ্যে প্রায় 100 জন বন্ধু আমার সাথে জয়েন করে ফেলেছ। আচ্ছা, ঠিক আছে, খুব দ্রুত কমেন্ট আসছে। আজকে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে যদি সময় থাকে তাহলে আমরা এই প্রশ্নগুলো, এই সমাজটা শেষ করার পরে, পড়া শেষ করার পরে আমরা একটু কোশ্চেন সলভ করবো যদি আজকে সময় থাকে। আর ওই প্রশ্ন সলভ করার পরবর্তীতে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন যদি সময়ের অভাবে সলভ করতে নাও পারি, তারপরেও হচ্ছে স্লাইডটা যখন দিয়ে দেবো তখন সবগুলো পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা কনসার্ন ছিল তোমাদের পক্ষ থেকে যে ভাইয়া স্লাইডগুলো পাই নাই। আচ্ছা, এটা নিয়ে একটু বলি, স্লাইড কেন পাও নাই। কারণ হচ্ছে দেখো, সমাসের 4টা ক্লাস নিয়েছি, ঠিক আছে? 4টা ক্লাসের মধ্যে 4টা আলাদা স্লাইড। এখন আমি যদি তোমাদেরকে 4টা আলাদা স্লাইড দিয়ে দিতাম, যে সমাস পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4 এভাবে, তাহলে হয়তো বা অনেকে গুছিয়ে রাখতে একটু কষ্ট হতো। এই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম যে কখন সবগুলো পড়ানো শেষ হবে, তারপর একসাথ করে সমাস 1, 2, 3, 4 সবগুলো একসাথ করে হচ্ছে তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? সো আজকে আমরা এই ক্লাসটা শেষ হওয়ার পরপরই দ্রুততম সময়ের মধ্যে তোমাদেরকে সবগুলো জিনিসপত্র দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা ক্লাসটা একটু শুরু করি। আচ্ছা, লেটস গেট স্টার্টেড। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। পূর্বপদে কি থাকে? পূর্বপদে যদি অব্যয় থাকে এবং সেই অব্যয়ের অর্থের যদি প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ভাব সমাস বলে। বুঝছো আমি কি বললাম? আমাকে একটু বলো তো যে মরণ পর্যন্ত, ঠিক আছে, এইখানে পূর্বপদ কোনটা? আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো, মরণ পর্যন্ত এখানে পূর্বপদ কোনটা? কমেন্টে লিখে জানাও যে মরণ পর্যন্ত এই যে সমাসটা হলো, এখানে পূর্বপদ কোনটা? মন্দিরা বলছে আজকে কোনো কথা বলবে না, মন্দিরা আজকে চুপ থাকবে। মনে হয় মন্দিরার টপিক কমন পড়ে নেই, মনে হয় সিলেবাসের বাইরে পড়েছে। আচ্ছা, রিফা বলছে ভাইয়া ঈদের ছুটি কবে থেকে? ঈদের ছুটি ঈদের আগে থেকে। আচ্ছা, সানজিদা আক্তার সুমি বলছে মরণ, নাফিসা জেসিকা বলছে মরণ, তানিয়া বলছে, বর্ষা বলছে আ, সাব্বির কবির বলছে মরণ, বেশিরভাগ বন্ধুরা মরণ বলছে দেখতে পাচ্ছি। রাহুল বলছে আ। আচ্ছা, ঠিক আছে, আমি কমেন্টে দেখতে পাচ্ছি যে আমাদের বেশিরভাগ বন্ধুরাই দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে আমরণ আ বলছে, আর একটা হচ্ছে মরণ বলছে, ঠিক আছে? সো আজকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম তাহলে সেটা হচ্ছে যে
পূর্বপদটায় অব্যয়ভাব সমাসে পূর্ব যে পদটা থাকবে সেটা হবে কি অব্যয়। আগেই বলেছি, আরেকবার দেখো দেখো যারা বলছো মরণ হবে পূর্বপদ, তারা কেন ভুল সেটা একটু বলে দেয়, সেটা একটু বুঝিয়ে দেয়, ঠিক আছে? আমরা কিন্তু একদম প্রথম ক্লাসে বলেছিলাম, আমরা যখন একটা সমাসবদ্ধ পদ দেখব, সমাসবদ্ধ পদ দেখব, তখন দেখো পদের এই যে সমাসটা রয়েছে, সমাসের শুরুর অংশটাই হবে পূর্বপদ। এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে মরণ, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে মরণ, ঠিক আছে? এইটুকু পর্যন্ত তোমরা ঠিক আছে, অর্থাৎ তোমরা আ আর মরণের মধ্যেই ঝামেলা পাকাচ্ছ। এখন আমি কিন্তু আরেকটা কথা বলেছিলাম যে এই পদটা থেকে আমরা পূর্বপদ নির্ধারণ করব। এই যে পদটা, এই পদটা থেকে আমরা পূর্বপদ নির্ধারণ করব। এইখানে ব্যাস বাক্য থেকে আমরা পূর্বপদ নির্ধারণ করব না। ব্যাস বাক্য থেকে যদি আমরা পূর্বপদ নির্ধারণ করতে যেতাম তাহলে কিন্তু পূর্বপদ হয়ে যেত মরণ, কিন্তু এইখানে পূর্বপদটা কিন্তু মরণ না, পূর্বপদটা হচ্ছে আ। কেন আ হবে? কারণ হচ্ছে আগেই বলছি অব্যয় যোগে নিষ্পন্ন সমাস, এখানে পূর্বপদটাতে অব্যয় থাকবে। দেখো তো আ আর মরণের মধ্যে একটু কমেন্ট করে লিখে জানাও তো, আ আর মরণের মধ্যে কোনটা অব্যয়? আ এবং মরণ এই দুটোর মধ্যে কোনটা অব্যয় একটু লিখে জানাও তো। আ আর হচ্ছে মরণের মধ্যে কোনটা অব্যয় লিখো, লিখে জানাও। সজিদ নোমান সবার আগে সঠিক উত্তর দিচ্ছে আ। তাহসিনুল ইসলাম বলছে আমার হয়েছে খালি। এখন সবাই শিওর যে সবারটাই হয়েছে আ। আচ্ছা ঠিক আছে, তো আ হয়েছে, হ্যাঁ রাইট। তার মানে দেখো প্রথম ক্লাসটার ইম্পর্টেন্স এটাই ছিল যে আমরা ডিটারমাইন করতে পেরেছি যে কোনটা পূর্বপদ আর কোনটা পরপদ। সবসময় মনে রাখবো ব্যাস বাক্য থেকে পূর্বপদ বা পরপদ নির্ধারণ করব না, আমরা যে সমস্ত পদটা রয়েছে, সমাসবদ্ধ পদটা রয়েছে, সেখান থেকে পূর্বপদ নির্ধারণ করব। আ আর মরণ এই দুইটার মধ্যে আটা হচ্ছে অব্যয়, এবং দেখো এখানেও আমি তাই বলেছি যে পূর্বপদে অব্যয় থাকবে, অর্থাৎ এই যে পূর্বপদটা আটা এটা হচ্ছে অব্যয়। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপরে সামীপ্য। সামীপ্য মানে কি? সামীপ্য হচ্ছে কাছে। এরপর হচ্ছে বিপসা। বিপসা মানে হচ্ছে বলে পৌনপনিকতা, মানে হচ্ছে বারবার একই জিনিস বারবার বারবার, ঠিক আছে? যেমন তোমাদের এই যে বারবার বারবার ক্লাস দিচ্ছি, বারবার বারবার একই জিনিস বলছি, কোনটা পূর্বপদ কোনটা পরপদ, এটা কিন্তু এক ধরনের বিপসা, ঠিক আছে? আচ্ছা, তারপরে পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ভাব সমাস হয়। আমরা একটু উদাহরণের মাধ্যমে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সামীপ্য, কণ্ঠের সমীপে উপকণ্ঠ, কুলের সমীপে উপকূল। এখন দেখো এইখানে প্রত্যেকটাতেই কিছু অব্যয় আছে, যেমন উপটা হচ্ছে এখানে অব্যয়। কেন অব্যয় জানো? অব্যয় শব্দকে কি বলে জানো তোমরা? অব্যয় মানে হচ্ছে যার কোনো ব্যয় নাই। ব্যয় মানে কি? ব্যয় মানে হচ্ছে ক্ষয় নাই। মানে মনে করো তোমার যে আয়, তার পাশাপাশি তোমার যদি কোনো ব্যয় না থাকতো তাহলে কি হতো? তোমার যে আয়টা সেটা সবসময় অব্যয় থাকতো, তার মানে তার কোনো খরচ হতো না, কোনো পরিবর্তন হতো না, আয়টা আয়ের মতোই থেকে যেত। ওই যে ছোটোবেলায় একটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে ছোটোবেলায় আমরা এক ধরনের সাইকেল চালাতাম, ফিনিক্স সাইকেল, বড় বড় এই যে রিক্সা হ্যান্ডেলের মতো ধরে চালাতে হতো, বেশ বড় 32 ইঞ্চি সাইকেল, 32 ইঞ্চি চাকার সাইজ ছিল এরকম, গ্রামেগঞ্জে অনেক দেখা যেত। এই সাইকেলটাকে বলা হতো যে অক্ষয় অব্যয় একটা সাইকেল, কারণ হচ্ছে এই সাইকেলটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতো, ঠিক আছে? আশা করি তোমরা ওই এক্সাম্পলটা দিয়ে হলে বুঝতে পারবে যে অব্যয়পদটা আসলে কীরকম হয়। তারপরে দেখি বিপসা, দিন দিন, প্রতিদিন, ক্ষণে ক্ষণে, প্রতিক্ষণে, ক্ষণ ক্ষণ, অনুক্ষণ। এই যে অপ্রতি, তোমরা দেখবে যে অপ্রতি এগুলো কিন্তু অব্যয়, এগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই তো? আচ্ছা, তারপরে অভাব, আমিষের অভাব, নিরামিষ, ভাবনার অভাব, নির্ভাবনা, জলের অভাব, নির্জল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অভাব এটাও কিন্তু অভাব অর্থ বোঝানো হয় এই অব্যয়ের মাধ্যমে। তারপরে পর্যন্ত, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আ সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আ সমুদ্র হিমাচল। বলো তো এখানে পূর্বপদ কোনটা? একটু কমেন্টে ঝটপট জানাও। তনয় তামজিদ প্রশ্ন করেছে, ভাইয়া অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়?
পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, পূর্বপদ। হ্যাঁ, এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আর সমুদ্র হিমাচল, এখানে পূর্বপদ কোনটা? মাহমুদ হাসান বলছে আমি ফিনিক্স সাইকেল এখনো চালাই, আমিও সুযোগ পেলে চালাই, আমার নানার একটা সাইকেল আছে ফিনিক্স সাইকেল। এই তো এখন সবাই সঠিক উত্তর দিতে পারছো যে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত যে সমুদ্র হিমাচল, এইটা একটা, এখানে আটা হচ্ছে অব্যয় বা আটা হচ্ছে এখানে পূর্বপদ। তারপরে সাদৃশ্য, শহরের সদৃশ উপশহর, গ্রহের তুল্য উপগ্রহ, বনের সদৃশ উপবন। তারপর অনতিক্রম্যতা বোঝায়, অনতিক্রম্যতা মানে কি জানো? অতিক্রম করা মানে কি? অতিক্রম করা মানে হচ্ছে যেটাকে অতিক্রম করে বা পার করে, সারপাস করে, বুঝছো? আর অনতিক্রম্যতা মানে হচ্ছে যে জিনিসটাকে ভায়োলেট না করে, ব্রিচ না করে, অর্থাৎ একটা জিনিসকে পার না হয়ে। তার মানে যদি এক্সাম্পল দেখি তাহলে দেখা যাচ্ছে যে রীতিকে অতিক্রম না করে যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, এরকম যথাবিধি যথাযোগ্য ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা তারপর একটু দেখি অতিক্রান্ত। বেলাকে অতিক্রান্ত উদ্বেল, শৃঙ্খলাকে অতিক্রান্ত উশৃঙ্খল। বলো তো এই যে উশৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত উশৃঙ্খল, এইখানে পূর্বপদ কোনটা? উশৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রান্ত করে উশৃঙ্খল, এইখানে পূর্বপদ কোনটা? একটু লিখে জানাও তো পূর্বপদ কোনটা। একটু লিখে জানাও যে এগুলা কোনটা পূর্বপদ এখানে উশৃঙ্খলে। আমি একটু কমেন্ট দেখি। কমেন্টে দেখতে পাচ্ছি অনেকেই উ লিখে জানাচ্ছ, উত লিখে জানাচ্ছ অনেকেই। আচ্ছা ঠিক আছে, সো তার মানে হচ্ছে এখানে তোমরা বুঝতে পেরেছো কোনটা পূর্বপদ। ঠিক আছে, যেটা শুরুতে থাকে, এই যে এখানে যেটা শুরুতে আছে সেটাই পূর্বপদ। এখন একটা জিনিস বোঝা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইখানে যে পূর্বপদটা রয়েছে, ঠিক আছে, এই পূর্বপদটা যে হুবহু ব্যাস বাক্যে একই রকম থাকবে সেটা কিন্তু নাও হতে পারে, সেটা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, তারপরে বিরোধ, বিরুদ্ধবাদ, প্রতিবাদ, বিরুদ্ধকুল, প্রতিকূল ইত্যাদি। পশ্চাৎ, পশ্চাৎগমন, এটা হচ্ছে অনুগমন বা পশ্চাৎধাবন, অনুধাবন। ঠিক আছে, এটাও একটু আমরা বুঝে ফেললাম। আচ্ছা, ঈষৎ, আমাকে এবার লিখে জানাও তো ঈষৎ শব্দটার অর্থ কি? আমি এখানে পূর্বপদ পরপদ অব্যয় কোনটা এটা জানতে চাচ্ছি না, আমার প্রশ্ন হচ্ছে ঈষৎ শব্দটার অর্থ কি? কমেন্টে লিখে জানাও তো ঈষৎ শব্দটার অর্থ কি, দেখি পারো কিনা। ঈষৎ শব্দটার অর্থ কি? ঈষৎ, চমক সরকার সবার আগে উত্তর দিয়েছে অল্প, অদিতি রুদ্র বলছে অল্প, সুমন রহমান বলছে হালকা, হালকার উপর ঝাপসা, আভাস রায় বলছে অল্প, এশা অল্প বলছে, লাবিবা তাসকিনা অল্প বলছে, রুদ্র মন্দ্র বলছে অল্প একটু, সামান্য আদনান ইসলাম বলছে, মন্দিরা ব্যানার্জি বলছে অল্প, রুবিনা নাজির অল্প বলছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে হচ্ছে তোমরা মোটামুটি ভালোই কিন্তু বাংলা পারো। কেন তোমরা বাংলাকে ভয় পাও আর কেন তোমরা বাংলা পড়তে চাও না, এই ব্যাপারটা আমি বুঝি না। তোমাদের সবই পারো, এমন কোনো কিছু আজ পর্যন্ত আমি তোমাদেরকে পড়াতে পারিনি যেটা তোমরা পারো না। অর্থাৎ এমন কোনো কিছু আমি হয় নাই যেটা জিজ্ঞেস করেছি এবং কমেন্টের সবগুলো ভুল উত্তর এসেছে। অর্থাৎ বেশিরভাগই তোমরা সঠিক উত্তরটাই দিয়েছো। অল্প, ওই যে অল্প ঈষৎ কয়েক এক দুজন পারো নাই, তাদের জন্যই আমি আসলে পড়াই। ঠিক আছে, আচ্ছা তারপর ক্ষুদ্র অর্থে উপগ্রহ, উপনদী, এইসব ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অব্যয়ভাব সমাস হতে পারে। পূর্ণ বা সমগ্র অর্থ কিন্তু অব্যয়ভাব সমাস হতে পারে, তাই তো? আচ্ছা ঠিক আছে, মাহমুদ হাসান বলছে সামথিং সামথিং, ওকে। দূরবর্তী অর্থে, দূরবর্তী অর্থে মানে কি? দূরের অর্থে। দূরবর্তী অর্থে মানে হচ্ছে দূরের অর্থে, অক্ষির অগোচরে পরোক্ষ, এরকম হচ্ছে প্রপিতামহ। প্রপিতামহ মানে কি জানো? মানে হচ্ছে অনেক দূরের সম্পর্ক, ওই যে আমরা বলি না দূর সম্পর্কের আত্মীয়, সেরকম আর কি। আচ্ছা তারপরে প্রতিনিধি অর্থে, প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিদ্ধ, এখানে প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা রয়েছে, এটা হচ্ছে অব্যয়, কারণ এইটার কোনো ব্যয় বা পরিবর্তন, ক্ষয় কোনো কিছু হচ্ছে না। আচ্ছা তারপরে
প্রতিদ্বন্দ্বী অর্থে, প্রতিপক্ষ, প্রত্যুত্তর, এগুলো হচ্ছে প্রতিদ্বন্দ্বী বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয় এবং এগুলোও অব্যয়ভাব সমাস। তো আমরা অব্যয়ভাব সমাসটা তো পড়লাম, ঠিক আছে। অব্যয়ভাব সমাসে কিন্তু দেখেছো আলাদা করে সেরকম কোনো রুলস কিন্তু অব্যয়ভাব সমাসে নাই। অব্যয়ভাব সমাসে বরঞ্চ আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে পূর্বপদটা অব্যয় হবে এবং পূর্বপদের অর্থটা প্রাধান্য পাবে। পূর্বপদটা অব্যয় হবে এবং পূর্বপদের যেই অর্থটা সেটা প্রাধান্য পাবে। এখন কথা হচ্ছে যে কিভাবে বুঝবো যে অব্যয়ভাবে পূর্বপদ নাকি পরপদ কোনটার অর্থ প্রাধান্য পায়? আমি যেভাবে ছোটবেলায় মনে রাখতাম, দেখি তো এভাবে মনে রাখতে পারি কিনা। আমি মনে রাখতাম কি যে অ আর আ দুই ভাই, কি বললাম, অ আর আ দুই ভাই, অ আর আ সবসময় একসাথে থাকে। আবার বলি, হ্যাঁ, আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় সেটা মনে রাখার যে ট্রিকটা আমি ছোটবেলায় ইমপ্লাই করতাম সেটা। অ আর আ আমি মনে রাখতাম যে অ আর আ দুই ভাই, অ আর আ সবসময় একসাথে থাকে। তার মানে অব্যয়ভাব সমাসে আগের পদ যেটা, আগের পদ কোনটা, আগের পদ মানে হচ্ছে পূর্বপদ। অব্যয়ভাব সমাসে আগের পদ যেটা সেই পদটার প্রাধান্য বেশি পায়, কারণ অ আর আ যেহেতু দুই ভাই, অ এর কাছে আয়ের গুরুত্ব বেশি, ঠিক আছে, বুঝছি। অব্যয়ভাব সমাসের শুরুটা হচ্ছে অ দিয়ে, আমরা মনে রাখবো অ আর আ দুই ভাই, এবং অব্যয়ভাব সমাসের এই যে অব্যয়টা রয়েছে এই অব্যয়টার অর্থই প্রাধান্য পায়। অব্যয়টা কোথায় রয়েছে, অ আর আ যেহেতু দুই ভাই, অব্যয় আছে, আগেও আছে, ঠিক আছে। অব্যয় আগে, অব্যয় আগে, আগে কোন পদ থাকে, আগে থাকে পূর্বপদ। বলো তো এবার কমেন্টে ট্রিকটা বুঝতে পারলা কিনা, একটু কমেন্ট দেখি। একজন বলছে ভাই এগুলো কি সব মুখস্থ করতে হবে? না, মুখস্থ করতে হবে না, আমি নিজেই তো মুখস্থ করি নাই। আচ্ছা দেখো তো, একটু কমেন্টে লিখে জানো তো ট্রিকটা বুঝতে পারলা কিনা। অ আর দুই ভাই, অ এবং আ দুই ভাইয়ের যে ট্রিকটা বললাম, এই তো। মেজাবিন বলছে অ আর আ দুই ভাই, অ আ সবসময় একসাথে থাকে, রাইট। আচ্ছা, সাব্বির কবির বলছে জি বুঝতে পেরেছি। নুসরাত জাহান বলছে জি ভাইয়া। মন্দির ব্যানার্জি বলছে অ আর আ দুই ভাই এরা সবসময় একসাথে থাকে, তার মানে হচ্ছে অব্যয়ভাব সমাসে আ প্রাধান্য পায়, ঠিক আছে। আ মানে হচ্ছে আগের যে পদটা সেটা। মাহমুদ বলছে জি, রানা সরকার জি ভাইয়া বলছে, মন্দিরা জি বুচ্ছি ভাইয়া বলেছে, এস কে বাঁধন বিশ্বাস বলছে আবার বলেন। আচ্ছা আবার বলেন যেহেতু বলছে জান্নাতুল নাইম, আরেকবার একটু বলি। হ্যাঁ দেখো, আমি ছোটবেলায় মনে করতাম যে সরেও আর সরেয়া এরা হচ্ছে দুই ভাই, সরেও আর সরেয়া এরা হচ্ছে দুই ভাই, এবং দুই ভাই সবসময় একসাথে থাকে। অ দিয়ে কি হয়, অ দিয়ে হয় অব্যয়ভাবের অব্যয়, আর আ দিয়ে হয় আগের, আগের কোনটা, আগের পদ। অ দিয়ে হয় অব্যয়ভাবের অব্যয়, আর আ দিয়ে হয় আগের পদ। আগের পদ মানে কি, আগের পদ মানে হচ্ছে পূর্বপদ, ঠিক আছে। এবার মনে থাকবে, এবার বলো তো বুঝছো কিনা। জান্নাতুল নাইম আবার বলছেন। আচ্ছা, তাহসিনুল ইসলাম বলছে অ আর আ দুই ভাই কেন, অ আর আ দুই ভাই হচ্ছে কারণ হচ্ছে এরা পরপর, তার মানে হচ্ছে মনে করো এরা জন্মসূত্রে পরপর এসেছে এই জন্য। আচ্ছা, আখি বলছে বুঝেছি। তোমরা কি একটু কমেন্টে লিখে জানাবে যে তোমাদের কি এরকম ট্রিক দিয়ে, এই ট্রিকগুলো কিন্তু এমন না যে কোনো বইতে আছে, এই ট্রিকগুলো কিন্তু সবগুলোই আমার বানানো, ঠিক আছে। এই ট্রিকগুলো দিয়ে যদি তোমাদের পড়াই তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হয়, নাকি তোমাদের একদম খটমটে ভাবে ব্যাকরণ বইতে যা আছে সেটাই পড়ালে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়? আমাকে একটু কমেন্টে লিখে জানাও। এই ফিডব্যাকটার ভিত্তিতেই আমি পরবর্তী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আব্দুল আল মামুন বলছে অ আর দুই ভাই একসাথে মামা বাড়ি যায়, ঠিক আছে। এখন একটু কমেন্টে লিখে জানাও যে এইভাবেই ট্রিক দিয়ে পড়াবো নাকি হচ্ছে গ্রামার রুলস পড়াবো। মন্দিরা ব্যানার্জি বলছে হ্যাঁ ভাইয়া সুবিধা হয়। সঞ্জিদা আদলি বলছে জি ভাইয়া। অদিতি রুদ্র বলছে জি বুঝেছি। রবিউল ইসলাম জি ভাই বলছে। মন্দিরা ব্যানার্জি বলছে এরকমই সুবিধা হয়। সাব্বির কবির বলছে জি ভাইয়া খুবই সুবিধা হচ্ছে। নাবিলা চৌধুরী বলছে ট্রিক্স, জি স্যার এভাবেই নেন। জান্নাতুল নাইম বলছে, জান্নাতুল নাইম তুমি কি বুঝতে পেরেছো? তোমার জন্য কিন্তু, শুধু তোমার জন্য কিন্তু আমি আরেকবার বুঝেছি, তুমি কি বুঝতে পেরেছো? একটু লিখে জানাও। ট্রিক দিয়ে বলছে অদিতি রুদ্র, ঠিক আছে। বেশিরভাগ বন্ধুরাই বলছে ট্রিক, ট্রিক করে বোঝাতে একটা ম্যাজিক ম্যাজিক ব্যাপার থাকবে, ম্যাজিশিয়ানের মতো, যে দিস ইজ দ্য ট্রিক, সো দিস ইজ দ্য ম্যাজিক, এভাবেই তোমাদেরকে আমি পড়াবো, ঠিক আছে। তারপরে একটু দেখি, আমরা একটু যদি রিক্যাপ করি, চারটা ক্লাসে আমরা 6 প্রকারের সমাস ইতোমধ্যে পড়ে ফেলেছি, ঠিক আছে। আমরা কি কি পড়েছি? আমরা পড়েছি দ্বন্দ্ব সমাস, আমরা পড়েছি দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, এবং আজকে পড়লাম অব্যয়ভাব সমাস। 6টা প্রকারের সমাসই কিন্তু আমরা পড়ে ফেলেছি, কিন্তু এর বাইরেও
কিছু ধরনের সমাস আছে, এর বাইরেও কিছু ছোটোখাটো সমাস আছে, আমরা সেগুলো একটু দেখি, ঠিক আছে? যেগুলোকে সরাসরি কোনো প্রকারভেদের মধ্যে অনেক বৈয়াকরণ বা অনেক গ্রামার স্পেশালিস্ট ফেলতে চান না, তো আমরা একটু দেখি সেগুলো আসলে কীরকম, ঠিক আছে? সাব্বির কবির বলছে ভাইয়া ট্রিক ফলো করলে ভালো হয়, মুখস্থ করা লাগে না, ঠিক আছে। তো এই যে 6টা প্রকার সমাস আমরা পড়লাম, তার বাইরেও প্রাদি সমাস আছে, নিত্য সমাস আছে, উপপদ ও অলুক সমাস ইত্যাদি আছে, এগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? আর এগুলোকে কেন প্রধান সমাসের অন্তর্ভুক্ত করা হয় না, তার কারণ হচ্ছে এর মধ্যে খুব যে অনেকগুলো সমাস আছে তা না, অল্প অল্প করে কিছু সমাসের উদাহরণ রয়েছে, সেগুলো হচ্ছে একটা একটা করে ছোট ছোট ক্যাটাগরি। এই ছোট ছোট ক্যাটাগরির জন্য আমরা নতুন এক ধরনের সমাস বা নতুন এক প্রকার সমাস এদেরকে আসলে বলতে পারি না। এখন আমরা প্রাদি সমাস পড়ব। দেখো, প্র, পরি, অনু ইত্যাদি অব্যয়ের সাথে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। প্র, একটু মনে রাখি তো, প্র, পরি, অনু, প্র, পরি, অনু এই অব্যয়গুলোর সাথে যদি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যের সাধিত বিশেষ্যের সমাস হয় তবে তাকে প্রাদি সমাস বলে। যেমন প্রকৃষ্ট রূপে প্রবচন, আচ্ছা, প্রবচন, প্রভাত, এটা কি হলো? প্রভাত। এখন একটা জিনিস একটু বুঝি, হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য কোনটা বলো তো? এখানে এই যে প্রভাত, প্রকৃষ্ট রূপে আলোকিত বা প্রভাত, এইখানে কৃত প্রত্যয় কোনটা বলো তো? কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য কোনটা? কমেন্টে লিখে জানাও তো, কমেন্টে একটু লিখে জানাও যে কৃত প্রত্যয় কোনটা। তাসিনুল ইসলাম বলছে যে পরীক্ষায় কি 6 প্রকার আছে নাকি? এগুলো আছে। আচ্ছা, অনেকেই প্রো লিখছো, অনেকে ভাত লিখছো। ভাইয়া প্রকৃষ্ট কি? প্রকৃষ্ট মানে হচ্ছে ভালো যেটা, ঠিক আছে? প্রকৃষ্ট মানে হচ্ছে যেটা ভালো, তার মানে হচ্ছে যেটা অনেক, এটাকে বোঝায়। আচ্ছা, তো অনেকেই আমাকে কমেন্টে লিখে জানাচ্ছে যে প্রোটা হচ্ছে এইখানে গিয়ে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য। এইখানে দেখো, এখানে এই যে প্রাদি সমাস প্র, প্রতি, পরি, অনু, আবার বলি, হ্যাঁ, প্র, প্রতি, পরি, অনু এই যে অব্যয়গুলো রয়েছে এগুলোর সাথে কৃত প্রত্যয় সাধিত বিশেষের সমাস হয়, এগুলোর সাথে কৃত প্রত্যয় সাধিত বিশেষের সমাস হয়, তখন এটাকে আমি বলতে পারি কি? এটাকে আমি বলতে পারি তখন হচ্ছে প্রাদি সমাস। অর্থাৎ এইখানে যে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য আছে সেটা হচ্ছে এই ভাত বা বচন, কারণ হচ্ছে প্র, প্রতি, পরি, অনু এগুলো কিন্তু অলরেডি চলে গেছে, তাই তো? এগুলো অলরেডি চলে গেছে। প্রোটা আলাদা আর কৃত প্রত্যয় সাধিত বিশেষ্যটা আলাদা। এখন আমাকে একটু কেউ কমেন্টে লিখে জানাতে পারবে যে আমাকে কমেন্টে, এই তো মন্দিরা ঠিকঠাক বলছে যে প্রত অব্যয় ভাত হবে না। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো আমাকে একটু কেউ কমেন্টে লিখে জানাও তো দেখি কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য কোনটা বা কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য কাকে বলে। এইটা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি, অর্থাৎ সেকেন্ড ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছিল যে কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য কোনটা, কৃদন্ত পদ কোনটা। একটু কমেন্টে লিখে জানাও যে কৃত প্রত্যয় কোনটা আর কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য কোনটা। তাশফিকুল ইসলাম বলছে ভাইয়া মেসেজে রিপ্লাই দেন না কেন? আমি আসলে তোমার মেসেজ একদমই মিস করে গেছি। আমার সারাদিন অন্যান্য কাজে অনেক ব্যস্ততা থাকে। অন্যান্য কাজ বলতে হচ্ছে 10 মিনিট স্কুল, যেহেতু আমার অফিসের অনেক কাজের ব্যস্ততা থাকে, তার পাশাপাশি তোমাদের ক্লাস থাকলে সেটা নিয়ে পড়ালেখা করতে হয়, স্লাইড বানাতে হয়, সব কিছু মিলে একটু ব্যস্ত থাকি। আরেকবার একটু কমেন্ট করলে, আরেকবার একটু মেসেজ করলে হচ্ছে আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, মেহেদি হাসান বলছে কৃত প্রত্যয়টা আরেকবার বুঝাবেন কিনা।
সামিয়া জাহান বলছে ভাইয়া তাহলে সমাস মোট কত প্রকার? সমাস মোট 6 প্রকারই, কিন্তু মনে করো সন্ধিও তো 3 প্রকার, কিন্তু তারপরে কি সন্ধির আরও প্রকারভেদ আমরা দেখি না? যে সন্ধি আমরা তো দেখি যে নিপাত নিষিদ্ধ সন্ধি, এখন ওই যে নিপাত নিষিদ্ধ যে সন্ধিটা ওটাকে কিন্তু আমরা আলাদা করে কোনো নিয়মের আন্ডারে বা আলাদা করে কোনো প্রকারভেদের মধ্যে ফেরি না। সমাসের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, মাহমুদ হাসান বলছে কৃত প্রত্যয় কোনটা মনে নাই। ঠিক আছে, আমরা তাহলে একটু কৃত প্রত্যয়টা বুঝি। ঠিক আছে, দেখো, মনে করো যে চল যোগ আ একটা শব্দ, সেটা হচ্ছে চলা, একটা শব্দ সেটা হচ্ছে চলা। ঠিক আছে, চলা ইজ আ ভার্ব। চলা মানে কি? হাঁটা চলা করা আছে না, এই যে হাঁটা চলা করা, এটা হচ্ছে একটা ভার্ব। তো এই যে চলাটা আছে, এটাকে যদি আমি ভাঙি তাহলে আমি কি পাই? এটাকে ভাঙলে আমি পাই হচ্ছে চল যোগ আ, আমি পাই হচ্ছে চল যোগ আ। এই যে চলটা, এটা কিন্তু একটা ভার্ব বা এটা হচ্ছে একটা ধাতু। তো এইটার সাথে যখন কোনো প্রত্যয় যোগ হয়, ক্রিয়ার সাথে যখন কোনো প্রত্যয় যোগ হয়, সেটাকে আমি বলি কৃত প্রত্যয়। ক্রিয়ার সাথে যখন কোনো প্রত্যয় যোগ হয় তখন সেটাকে আমি বলি কৃত প্রত্যয়। এবং এভাবেই কিন্তু আমরা দেখতে পাই যে কৃত প্রত্যয় সাধন হয়, অর্থাৎ চল এটা হচ্ছে ধাতু, আর সাথে যে আটা হচ্ছে যোগ আ, এই আটা হচ্ছে প্রত্যয়। যেহেতু আটা সবসময় প্রত্যয়, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আটা যদি কোনো ভার্ব কোনো ধাতুমূলের সাথে যোগ হয়, যেমন চলের সাথে যোগ হয়েছে, তখন সেটা হয়ে যাবে কৃত প্রত্যয়। আশা করি এবার বুঝেছ। ঠিক আছে, আশা করি এবার বুঝেছ। ঠিক আছে, একটু এবার লিখে জানাও তো যে কৃত প্রত্যয়টা এবার বুঝেছো কিনা, কমেন্টে লিখে জানাও। আব্দুল্লাহ শিমু, আমাদুল্লাহ শিমু সঠিক উত্তর দিচ্ছে, ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় নতুন শব্দ তৈরি হয়। মেহেদি হাসান বলছে ভাইয়া একটু ধীরে ক্লাস নিলে সুবিধা হয়। হ্যাঁ, আমি একটু ধীরে ক্লাস নিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, সো অনেকেই বলছে জি স্যার বুঝেছি। ঠিক আছে, তো আশা করি এবার তোমরা প্রাদি সমাসটা বুঝতে পেরেছো, তাই তো? আচ্ছা, তারপর দেখি, এরকম আরও এক্সাম্পল আছে, প্রগতি, পরিভ্রমণ, অনুতাপ। তার মানে আমরা প্রাদি সমাসের কয়েকটা এক্সাম্পল দেখলাম এবং প্রাদি সমাস কোন নিয়মে সাধিত হয় সেটাও বুঝলাম। তারপরে এরপরে আমরা নিত্য সমাস পড়বো। নিত্য সমাস মানে কি? যে সমাসগুলো দেখা যায় যে আলাদা করে কোনো ব্যাস বাক্য দরকার পড়ে না, এগুলো এমনি এমনি সমাস হয়, বুঝছো? এটার জন্য আলাদা কোনো রুলসের দরকার পড়ে না, এটার জন্য আলাদা কোনো ব্যাস বাক্যেরও দরকার পড়ে না, সেগুলো হচ্ছে নিত্য সমাস বলে, মানে সবসময় এগুলো সমাসবদ্ধ অবস্থায় থাকে। আচ্ছা, দেখি তো একটু এক্সাম্পল দেখি। কেবল দর্শন, দর্শন মাত্র। কেবল দর্শন, দর্শন মাত্র। অন্য গৃহ, গৃহান্তর। তারপর কাল তুল্য সাপ, কালো সাপ, এইটা একটু বোঝার ব্যাপার আছে। কাল তুল্য সাপ, এইটা কি? কাল সাপ। এখন বলো তো, আমাকে কি কেউ একটু লিখে জানাতে পারবে যে কেন এটা বহুব্রীহি সমাস না? কাল তুল্য সাপ, এই যে কাল সাপ, কমেন্টে একটু লিখে জানাও তো যে এইখানে কেন এই যে কাল সাপটা, এটা কি, এটা কেন বহুব্রীহি সমাস না? একটু লিখে জানাও দেখি, পারো কিনা। সাদিক সাহেব বলছে অনেকে আমাকেও ভাইয়ার আইডি ভেবে নক দেয়। আচ্ছা, ঠিক আছে। তানিয়া বলছে কাল মানে কি জম বোঝানো হয়েছে কিনা? হ্যাঁ, কাল মানে হচ্ছে একদম ধ্বংস, ধ্বংস। কমেন্টে একটু লিখে জানাও যে এটা কেন বহুব্রীহি সমাস হলো না, এটা কেন নিত্য সমাস হচ্ছে। দেখছি কমেন্ট। আভাস রায় বলছে কাল সাপ বিশেষ, এই জন্য। আচ্ছা, এখন একটু বোঝাই। হ্যাঁ, দেখো, বহুব্রীহি সমাসের একদম বেসিক ব্যাপার হচ্ছে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্য আর সমাসবদ্ধ যে পদটা রয়েছে সেই দুইটা একই অর্থকে রিপ্রেজেন্ট করে না। কিন্তু এইখানে যদি তুমি দেখো, কাল তুল্য সাপ, বা কাল মানে হচ্ছে জম, তুল্য মানে হচ্ছে এখানে একটা তুলনার কথা বোঝানো হচ্ছে। তো এইখানে দেখো, কাল সাপ অর্থাৎ যার কথা বলা হচ্ছে সে হচ্ছে জমের মতো ভয়ঙ্কর, বা যে কামড়ালে মৃত্যু নিশ্চিত।
কালসাপও কিন্তু সেই একই অর্থে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে ব্যাস বাক্য আর এই যে সমাসটা, সমাসবদ্ধ পদটা, দুইটা একই অর্থ প্রকাশ করছে। এই কারণেই এটা কিন্তু বহুব্রীহি সমাস না, এটা হচ্ছে নিত্য সমাস। তারপর তুমি আমি ও সে, ওই যে ছোটবেলায় একটা একটা জিঙ্গেল শুনেছিলাম, একটা অ্যাডভার্টাইজমেন্ট, তুমি আমি আর ড্যানিশ, ওইটাই আর কি, বুঝছো? তো তুমি আমি আর ড্যানিশের সমাসবদ্ধ পদ কী হবে, তোমরা কি আমাকে একটু লিখে জানাতে পারবে? তুমি আমি ও ড্যানিশ, এটার সমাসবদ্ধ পদ কী হবে, আমাকে একটু লিখে জানাও তো, দেখি পারো কিনা, বা এটা সমাস হয় কিনা সেটা একটু লিখে জানাও, ঠিক আছে? দেখি পারো কিনা। তবে আই সয়ার, ড্যানিশ কোম্পানি আমাকে এই প্রমোশন এন্ডোর্সমেন্টের জন্য কোনো ধরনের কোনো কমিশন দিচ্ছে না, দিস ইজ জাস্ট ফর ফান। বলো তো যে তুমি আমি আর ড্যানিশ এটার কোনো এটার কোনো সমাস হয় কিনা দেখি। চমক সরকার বলছে আমরা, তানিয়া বর্ষা বলছে আমরা, সাদিয়া সুলতানা আমরা বলছে, নাফিসা জেসিকা বলছে তুমামি ড্যানিশ। ঠিক আছে, দেখি আর কি কি মজার কমেন্ট করতে পারো তোমরা। অদিতি রুদ্র বলছে আমড্যান, দেলোয়ার বলছে আমরা, সাব্বির কবির বলছে সমাস হয় না, অভিজিৎ সরকার প্লাবন বলছে ড্যানিশ, আমরা বলছে শিমু, শিরিন, সুপ্রিয়া, আফিয়া, বান্না, এসকে বাঁধন বিশ্বাস, অনেকেই বলছে আমরা হবে, জান্নাতুল অর্ণা বলছে হয় না, তানিয়া বর্ষ বলছে ক্ষুধা পেয়ে গেল, আয়মান রেজা বলছে আ ড্যানি মরা, আমাদের ড্যানিশ, আফসানা মিম বলছে আমাদের ড্যানিশ। হ্যাঁ ঠিক আছে, আফসানাটা ঠিক আছে, সে বলছে হচ্ছে আমাদের ড্যানিশ। তু আ ড্যা বলছে মন্দিরা, বলছে তু আ ড্যা, আচ্ছা ঠিক আছে। তু মানিশ বলছে, অনেকগুলো মজার মজার কমেন্ট পেয়েছি। জোকস অ্যাপার্ট, যারা আমরা বলেছো সে আমরাটা হবে না, কারণ হচ্ছে আমরা এটার ব্যাস বাক্য অলরেডি ফিক্সড, এটা হচ্ছে তুমি আমিও সে, তুমি আমি আর ড্যানিশ যখন হবে তখন আর যাই হোক সেটা অ্যাটলিস্ট আমরা হবে না, আমাদের ড্যানিশ হতে পারে, তুয়া ড্যা হতে পারে, অনেক কিছু হতে পারে। তবে জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি তুমি আমি ওর ড্যানিশের কোনো সমাস হয় না, ঠিক আছে? এটার আলাদা করে কোনো সমাস হয় না। কেন সমাস হয় না সেটাও বোঝাই, সেটা হচ্ছে সমাসবদ্ধ যে পদটা, এই সমাসবদ্ধ পদটার একটা আলাদা অর্থ থাকতে হয়, সমাসবদ্ধ পদটার একটা আলাদা অর্থ থাকতে হয়। তুমি আমিও সে, তু আর ড্যা যদি আমি বলি, তু আর ড্যা এরকম যদি আমি বলি, সেটা কিন্তু কোনো অর্থ থাকে না। এই কারণে তুমি আমি আর ড্যানিশ এটার কোনো সমাস হয় না। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখি 2 এবং 90, 92, 2 এবং 90, 92, ঠিক আছে? সাব্বির কবির বলছে আমারটা হয়েছে, দেখি এবার কমেন্টে লিখে জানাও তো যে কে কে সঠিক উত্তর দিতে পেরেছ। লুবনা বলছে নিপাতনের সিদ্ধ নাকি? নিপাতনের সিদ্ধ তো তখন হয় যখন অ্যাটলিস্ট সমাসটা হয়, এইটা নিপাতনের সিদ্ধ না। তুমি আমি আর ড্যানিশ নিপাতনের সিদ্ধ না, কারণ এটা সমাসটাই হচ্ছে না। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ষষ্ঠী তৎপুরুষ সমাসের শব্দ পরিবর্তন হয়ে বসে, যেমন রাজার স্থলে রাজ, পিতা, মাতা, ভ্রাতা, এগুলো হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, এগুলো আগেও পড়েছি, আরেকবার একটু দেখে নেই, কারণ পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আজকে যে পরীক্ষাটা হবে। গজনীর রাজা, গজনীরাজ, রাজপুত্র, পিতৃধন, মাতৃসেবা, ভাতৃস্নেহ, পুত্রবধূ, অর্থাৎ ব্যাস বাক্যে রাজা শব্দ পরে থাকলে সমস্ত পদে তা আগে আসে। আচ্ছা, তারপর এখানে আরো কিছু তৎপুরুষ সমাসের এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এইটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি যখন তোমাদেরকে স্লাইডটা দিয়ে দেবো, তোমরা এগুলো একটু দেখে নিও নিজে নিজে, ঠিক আছে? এখানে আলাদা করে তেমন বোঝানোর কিছু নেই, এগুলো আগেও পড়ানো হয়েছে। তো তারপর একটু দেখি, গায়ে হলুদ হাতে খড়ি, এখানে কয়েকটা বিশেষ নিয়মের কথা বলা হচ্ছে। এখানে আলাদা করে নিত্য সমাস, প্রাদি সমাসের বাইরেও কিছু কিছু পার্টিকুলার এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। স্লাইডটা পড়লেই তোমরা বুঝবে, যখন স্লাইডটা ক্লাসের পর পরে দিয়ে দেবো, দেখলে বুঝবে যে এইখানে কোন জিনিসগুলো আমাকে একটু বাড়তি মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? কোন জিনিসগুলো। আচ্ছা, মেহজাবিন বলছে পরীক্ষা কবে? পরীক্ষা আজকে রাত 10টায়, ঠিক আছে? তারপরে এখন আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন সলভ করব, সম্ভাব্য কিছু প্রশ্ন, দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ, যেহেতু আজকে পরীক্ষা আছে, পরীক্ষার আগে একটা মডেল টেস্ট আমরা নিতেই পারি ক্লাসের মাধ্যমে। লেটস সি তোমরা কতটুকু পারো। সমুদ্র হিমাচল কোন সমাস?
অপশন দিতে হবে? বলো আগে আগে আমাকে কমেন্টে জানাও যে অপশন দিতে হবে কিনা। মাহিম হাসান বলছে শুধু সমস্যার উপর পরীক্ষা কিনা। হ্যাঁ, শুধু সমস্যার উপর পরীক্ষা। আচ্ছা, আমাকে প্রথমে লিখে জানাও যে তোমাদের কি এই যে প্রশ্নটা দিলাম এটার অপশন দিতে হবে নাকি এমনি উত্তর পারবা? অপশন কি দিব? আর সমুদ্র হিমাচল কোন সমস্যা, এটা কি অপশন দেওয়া লাগবে? কমেন্টে লিখে জানাও দ্রুত। শেলি রানী ভৌমিক বলছে অপশন। আয়মান রেজা বলছে পরীক্ষা কতক্ষণ হবে? পরীক্ষার যে উইন্ডোটা অর্থাৎ 10টা থেকে 11টার মধ্যে যে কোনো সময় এসে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তার মানে কিন্তু এই না যে পরীক্ষার ডিউরেশন 1 ঘন্টা, তার মানে কিন্তু এই না যে পরীক্ষাটা দিতে তোমার 1 ঘন্টা সময় লাগবে। তুমি এই 1 ঘন্টার মধ্যে যে কোনো সময় এসে পরীক্ষাটা দিতে পারবে। পরীক্ষাটা 30টা এমসিকিউ থাকবে, 30টা এমসিকিউ সলভ করতে তোমার যতক্ষণ সময় লাগে আর কি, মোর অরলেস তুমি 30 মিনিটের মতো সময় হাতে রেখো। আচ্ছা, অপশন যাচ্ছে অনেকেই, ঠিক আছে অপশন দেখি। অপশন এ দ্বিগু, অপশন বি দ্বন্দ্ব, অপশন সি অব্যয়ভাব এবং অপশন ডি কর্মধারয়। দেখি সঠিক উত্তর কোনটা, একটু লিখে জানাও তো যে সঠিক উত্তর কোনটা। এখানে সঠিক উত্তর কোনটা লিখে জানাও। সি বলছে উনাইসা খানম। আফসানা মিম বলছে না ভাই অপশন দিতে হবে না। আফসানা মিম কন বানেগা করোড়পতিতে গেলেও অমিতাভ বচ্চনকে বলতো জিনা স্যার অপশন লাগবে না, আমি এমনিই পারবো। ঠিক আছে, খুবই কনফিডেন্ট। আচ্ছা, সঠিক উত্তরটা দেখি। সঠিক উত্তর হচ্ছে তোমাদের সবার দেওয়া যেটা উত্তর সেটা হচ্ছে গ অব্যয়ভাব সমাস। অর্থাৎ সবাই তোমরা এখানে সঠিক উত্তর দিয়েছো, আমি একটা এরকম কমেন্টও পাই নাই যে কিনা ভুল উত্তর দিচ্ছ। ওই যে যেই কথাটা তোমাদের সব সময় সবগুলো ক্লাসে বলি যে দিস ইজ আ রিয়েল প্রাউড মোমেন্ট ফর মি, যে তোমরা সব কিছু বুঝেছো, পারছো, শিখেছো, এটাই আসলে আমাকে অনুপ্রেরণা দেয় পরের ক্লাসের জন্য আরও ভালো করে প্রস্তুতি নিতে বা পরের ক্লাসটা আরও ভালো করে নিতে। ঠিক আছে, তারপর দেখি পুরুষ সিংহ এটা কোন কর্মধারয়? পুরুষ সিংহ এটা কোন কর্মধারয়? অপশন দিই, ঠিক আছে। উপমান, এখানে একটু বানানটা ভুল হয়েছে, এটা আমি স্লাইডে দেওয়ার সময় পরে ঠিক করে দেব। উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। পুরুষ সিংহ কোন সমাস? লিখো তো দ্রুত। জান্নাতুল্লাহ বলছে স্যার এক্সামে কি এমন প্রশ্ন থাকবে? হ্যাঁ, এক্সামে এরকম প্রশ্নই থাকবে। মন্দিরা বলছে উপমিত, নাজিফা সুলতানা বলছে উপমিত, খ বলছে শালু, এসকে বাঁধন উপমিত বলছে, শেলি রানী ভৌমিক উপমিত বলছে। আচ্ছা, সো আমরা একটু সঠিক উত্তরটা দেখি। সঠিক উত্তর হচ্ছে উত্তর খ, অপশন বি উপমিত। অর্থাৎ তোমরা সবাই পেয়ে গেলে কন বনেগা করোড়পতিতে 1 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা, সো সবাই সঠিক উত্তর দিয়েছ, খুবই ধন্যবাদ। তারপরে পুষ্প সৌরভ কোন সমাস? পুষ্প সৌরভ কোন সমাস? একটু কমেন্টে লিখে জানাও তো পুষ্প সৌরভ কোন সমাস। জান্নাতুল্লাহ বলছে উপমিত, আমার কমেন্ট পড়েন না, এই যে পড়েছি উপমিত। আচ্ছা, পুষ্প সৌরভ কোন সমাস লিখে জানাও। অপশন দেই, হ্যাঁ। তৎপুরুষ, দ্বন্দ্ব, কর্মধারয়, দ্বিগু। তৎপুরুষ, দ্বন্দ্ব, কর্মধারয়, দ্বিগু। এইবার কমেন্টে লিখে জানাও তো দেখি পুষ্প সৌরভ কোন সমাস। পুষ্প সৌরভ কোন সমাস লিখে জানাও ঝটপট। শুভম কর্মকার বলছে ভাইয়া বিকাশে দিয়েন প্রাইজ মানি, বিকাশের লিমিট এত বড় না যে 1 কোটি টাকা দেওয়া যাবে। আচ্ছা, একটু দেখি। একজন বলছে টাকাটা কই থেকে পাবো? টাকাটা পেতে হবে স্বপ্নে স্বপ্নে। আচ্ছা, পুষ্প সৌরভ কোন সমাস? সাদিয়া সুলতানা মিম বলছে গ, দেলোয়ার বলছে কর্মধারয়, ইস্মিতা চৌধুরী গ বলছে, আব্দুল বিনতে চৌধুরী গ বলছে, শেলি রানী ভৌমিক বলছে 3-এর গ, সিরাজুল মনির আখি 3-এর গ বলছে। সো আমরা বেশিরভাগ বন্ধুরা এই কর্মধারয় সমাস বলছি এটাকে। দেখি অপশনটা হচ্ছে দেওয়া আছে এখানে তৎপুরুষ সমাস না, এখানে তোমাদের উত্তরটাই সঠিক হবে। এইখানে এই যে অ্যান্সারটা এটাই ভুল, বরঞ্চ এটার উত্তর হবে গ, অর্থাৎ পুষ্প সৌরভ। এইটা কি হবে? পুষ্প সৌরভ এটা কর্মধারয় সমাস হবে। এখানে টাইপিং মিস্টেকের কারণে প্রবাবলি ক হয়ে গেছে, এটা ভুল করো না তোমরা, এটা হচ্ছে গ হবে। ওকে, তারপর দেখি পদঘাট কোন সমাস? পদঘাট কোন সমাস? অপশনস দ্বিগু, সাধারণ কর্মধারয়, বিপরীতার্থক, দ্বন্দ্ব,
প্রায় সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব, সাধারণ কর্মধারয়, বিপরীতার্থক দ্বন্দ্ব, দ্বিগু। দেখি তো কি হবে। এমনও কিন্তু হতে পারে যে অপশনের সঠিক উত্তর নাও থাকতে পারে। চারের ঘ বলছে প্রায় সমার্থক দ্বন্দ্ব পদঘাট, প্রায় সমার্থক দ্বন্দ্ব বলছে শেলিরানী ভৌমিক। সাদিয়া মিম ঘ বলছে, রাজয়নাথ বলছে 4-এর ডি, শ্রুতি সাহা বলছে ঘ, কামরুন্নাহার মিতালি ঘ বলছে। ঠিক আছে, পদঘাট কোন সমাস? ওকে, সো অনেকগুলো উত্তর আমরা পেয়ে গেছি, সেগুলো হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব। লেটস সি। হ্যাঁ, এইবার সঠিক উত্তর ঠিক আছে, টাইপিং মিস্টেক হয় নাই। এইবারের উত্তর আর তোমাদের উত্তর দুইটাই সেম, অর্থাৎ পদঘাট কোন সমাসের সঠিক উত্তর হচ্ছে প্রায় সমার্থক দ্বন্দ্ব। দ্বন্দ্ব বলতেই আমরা বুঝাই কোনো একটা ঝামেলা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, কিন্তু দ্বন্দ্ব সমাসে আসলে সবসময় তা হয় না। দ্বন্দ্ব সমাসে অনেক সময় সমার্থ শব্দ থাকে বা কাছাকাছি শব্দ থাকে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এইখানে। পথ আর ঘাট দুইটাই প্রায় কাছাকাছি শব্দ। আচ্ছা, তারপর দেখি খেয়াঘাট কোন সমাস? বলো তো দেখি, খেয়াঘাট কোন সমাস? অপশন ছাড়াই বলো, খেয়াঘাট কোন সমাস? কারণ পরীক্ষায় অপশন ছাড়াও রিটেনে আসবে অনেক জায়গায়, তো একটু লিখে জানাও খেয়াঘাট কোন সমাস। শালু বলছো আমার উত্তর হয়েছে। তাশফিকুল ইসলাম খুবই খুশি, হি হি করছে। ইয়ে হয়েছে, মেহজাবিন বলছে সবার উত্তরই তো সঠিক, এখন আমাকে বলো খেয়াঘাট কোন সমাস। বাঁধন বিশ্বাস বলছে তৎপুরুষ। মন্দিরা ব্যানার্জি বলছে ষষ্ঠী তৎপুরুষ। নাবিলা চৌধুরী বলছে আমার আগে পরের সব কমেন্ট পড়া হয়, আমার কমেন্ট পড়া হয় না। আচ্ছা, আখি বলছে তৎপুরুষ। নাজিফা তৎপুরুষ বলছে। সানজিদা জান্নাত বলছে ষষ্ঠী। আইমান রেজা মধ্যপদলবী বলছে। খালেদা বেগম তৎপুরুষ বলছে। আচ্ছা, অপশনগুলো দেখি। ষষ্ঠী তৎপুরুষ, মধ্যপদলবী কর্মধারয়, দ্বন্দ্ব এবং অব্যয়ভাব। সঠিক উত্তর কোনটা এবার বলো তো, অপশন দেওয়ার পরে বলো তো সঠিক উত্তর কোনটা। অপশন তো দিলাম, এবার সঠিক উত্তর বলো দেখি। সঠিক উত্তর দেখি। তৎপুরুষ ষষ্ঠী বলছে অনেকে, ঠিক আছে। আদিত্য বড়ুয়া তৎপুরুষ বলছে। আনিক আহমেদ বর্ষা তৎপুরুষ বলছে। ঠিক আছে, সো আমরা অনেকগুলো সঠিক উত্তর পেয়েছি। লেটস সি। আচ্ছা, এইখানেও দুঃখিত, এখানেও একটু টাইপিং মিস্টেক হয়েছে। এটাও ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে, এটা খ হবে না, এটা বরঞ্চ ক হবে। একটু টাইপিং মিস্টেকের জন্য দুঃখ প্রকাশ করছি, এবং কেন প্রবলেমটা হচ্ছে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে যখন কোশ্চেন সাফল করা হয় তখন হচ্ছে যে, মানে মনে করো যখন কোশ্চেন দেওয়া হচ্ছে, ঠিক আছে, তখন তো হচ্ছে আমরা প্রথমে এইভাবে ডিসাইড করি, আচ্ছা এখানে এই চারটা অপশন দিব, তো কখটা পরে সফল করার কারণে অ্যান্সারটা কখনো কখনো সফল হয়ে যায়, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে গিয়ে ছোটোখাটো টাইপিং মিস্টেক। তবে সবচেয়ে ভালো ব্যাপার এই টাইপিং মিস্টেকের মধ্যে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমরা এমনিতেই পারছো জিনিসগুলো। আরও যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে তোমরা অনেকেই, বেশিরভাগ মানুষজনই অপশন দেওয়া ছাড়াই সঠিক উত্তরটা দিতে পারছো। এটাও কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, সো আমরা অনেকগুলো প্রশ্ন দেখলাম, আমরা হচ্ছে অনেকগুলো এক্সাম্পল দেখলাম। এখন আমাকে একটু যদি আজকে আরেকটু যদি আগাই, ঠিক আছে, আরেকটু সময় আছে, আরও কিছু প্রশ্ন দেখি। সমাস মূলত কয় প্রকার? দেখি অপশন ছাড়া বলো তো, এটা সমাস মূলত কয় প্রকার? সমাস মূলত কয় প্রকার? অপশন ছাড়া বলো তো। মেহেদি হাসান বলছে 4 out of 5। অনেকেই সঠিক উত্তর দিচ্ছে এবার। উনাইসা খানাম 6 বলছে। সঠিক উত্তর যারা দিচ্ছে তাদের নামটাই বলি শুধু, ঠিক আছে। আখি, পিঙ্কি আক্তার, গোলাম জিলানি, পিঙ্কি আক্তার 4 বলছে। কেন 4 বলছে বুঝতে পারছি না। সুষময় ঘোষ 6, অদিতি রুদ্র 6 প্রকার, নাবিলা চৌধুরী, সানজিদা জান্নাত, আবদুল্লাহ আল নোমান কেন যেন একজন মন্ত্রীর নাম বলছে, বুঝতে পারছি না। একটা আরবিতে লেখা নাম উচ্চারণ করতে পারছি না, জেড জবর পড়ে দিলে পারতাম।
সাদিয়া সুলতানা মিম 4 বলছে, বাকিরা সেখানে আবার হা হা দিচ্ছে। শ্রুতি সাহা 6 প্রকার বলছে, 6 অনেকগুলো 6 প্রকার বলছে। আচ্ছা ঠিক আছে, সো সমাস মূলত কয় প্রকার? অপশন হচ্ছে 4, 6, 8, 9 এবং সঠিক উত্তরটা আমরা সবাই জানি। সঠিক উত্তরটা হচ্ছে কয় প্রকার? সঠিক উত্তর হচ্ছে 6 প্রকার। তারপরে কানাকানি, এটা কোন বহুব্রীহি সমাস বলো তো? কানাকানি কোন বহুব্রীহি সমাস? কমেন্টে লিখে জানাও। কানাকানি। আচ্ছা, মন্দিরা ব্যানার্জি বলছে যে সমাস তো মূলত 6 প্রকার, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়। এখন প্রশ্ন যদি এমন হয় যে সমাস কয় প্রকার, সেখানে এই একটা কনফিউশন হয় যে সেখানে আমি 4 প্রকার লিখবো নাকি 6 প্রকার লিখবো। তখন আমি একটু দেখবো যে অপশনসে আসলে 6টা আছে কিনা। যদি 4 আর 6 দুইটাই থাকে তখন সেখানে 6 দেওয়াটা সেফার, কারণ হচ্ছে বেশিরভাগ গ্রামার স্পেশালিস্ট বা বেশিরভাগ বইতে 6টাকে প্রেফার করা হয়, ঠিক আছে? এই কারণে 6টাই আমরা বেশি পিক করব। তবে এই ধরনের যে প্রশ্নগুলো, যে 4 প্রকার হবে নাকি 6 প্রকার হবে, এই ধরনের ট্রিকি প্রশ্নগুলা সব জায়গায় যে দেয় এমন না, অর্থাৎ খুব কম জায়গায় এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, কানাকানি কোন বহুব্রীহি সমাস? অনেকে বলছে ব্যতিহার। ব্যতিহার বলছে শ্রাবণী, আদিত্য, সুমাইয়া, হাবিবা, সুইটি দেব, আব্দুল গনি। ঠিক আছে, অনেকগুলো ব্যতিহারের উত্তর আমরা পেয়ে গেছি। দেখি অপশন, দেখি অপশন হচ্ছে ব্যাধিকরণ, অলুক, প্রত্যয়ন্ত, ব্যতিহার। সঠিক উত্তর আমরা সবাই জানি। তারপরে দেখি মিলিয়ে দেখি একটু কোনো টাইপিং মিস্টেক হয়েছে কিনা, যেহেতু টাইপিং মিস্টেকটা আজকে বেশ বড়সড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। লেটস সি টাইপিং মিস্টেক হয়েছে কিনা। না, কোনো টাইপিং মিস্টেক হয় নাই। তোমরা এবং আমাদের টাইপিস্ট সবাই সঠিক, সবাই হচ্ছে সঠিক, সবাই একই দলে। সবাই বলছে ঘ, ব্যতিহার বহুব্রীহি সমাস। কেন এটা ব্যতিহার বহুব্রীহি সমাস তোমরা কি এটা জানো? মনে আছে কেন এটা ব্যতিহার বহুব্রীহি সমাস? কারণ হচ্ছে যে ব্যতিহারে কি বলেছিলাম? ব্যতিহারে বলেছিলাম যে হার মানে হচ্ছে একটা খেলার কথা মনে করবা। হার মানে হচ্ছে খেলা হবে, একটা জয় পরাজয় হতে পারে। হার কোথায় হয়? যেখানে জয় পরাজয় হয়। হার মানে হচ্ছে একটা খেলা হবে, খেলা মানে হচ্ছে দুইটা পক্ষ একই কাজ করে, তাই না? খেলায় দুইটা পক্ষ কিন্তু একই কাজ করে। মনে করো ফুটবলে দুইটা টিম, রিয়াল মাদ্রিদ অ্যান্ড চেলসি, দুইটা টিমই কি করে? একই কাজ করে, খেলে। এই পক্ষ খেলে, ওই পক্ষ খেলে। এই পক্ষও গোল দিতে চায়, ওই পক্ষও গোল দিতে চায়। অর্থাৎ দুইটা জিনিস একই রকম করে দুইটা পক্ষ মিলে। হার থেকে আমরা মনে করব জয় পরাজয়, জয় পরাজয় থেকে আমরা যাব হচ্ছে খেলায়, খেলা থেকে আমরা মনে করব দুইটা জিনিস একই রকম হবে, এবং সেখান থেকে আমরা বুঝে নেব যে এটা ব্যতিহার কেন হচ্ছে। কারণ হচ্ছে একই জিনিস রিপিটেটিভ হচ্ছে। কানা কানি, বুঝছো? দুইবার হচ্ছে। মারা মারি, টানা টানি, ঠিক আছে? তো এইভাবে আমরা ব্যতিহার বুঝতে পারবো। আচ্ছা, তারপরে আব্দুল্লাহ নোমান বলছে একজন কমেন্ট করলে কেউ দেখে দেখে কমেন্ট করে। ঠিক আছে, তো একজন কমেন্ট করো, সবাই চোখ বন্ধ করে কমেন্ট করবে এখন থেকে। জাহাঙ্গীর বলছে ক্রিয়া পারস্পরিক। ঠিক আছে। গোলাম জিলানি বলছে অ এবং ই যুক্ত হবে। এক ধাপ এগিয়ে গোলাম জিলানি সবার চেয়ে। তারপরে দেখি নিচের কোনটা বহুব্রীহি সমাস? অপশন তো দেওয়াই লাগবে, এবার অপশন ছাড়া তো কোনো উপায় নেই। পাগলা গারদ, নিমরাজি, সফল, উপবন। আচ্ছা, শুভম কর্মকার বলছে ভাইয়া সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাসের মধ্যে পার্থক্যটা আলাদা করে আরেকবার বলে ভালো হতো। তোমরা ইন দ্য মিন টাইম হচ্ছে এই প্রশ্নটার উত্তর দাও যে নিচের কোনটি বহুব্রীহি সমাস। আমি একটু শুভম কর্মকারের এই প্রশ্নটার উত্তর দিই। হ্যাঁ, আচ্ছা, সো দুইটা একদম আপাতভাবে দেখতে একই রকম, তাই তো? যে সংখ্যাবাচক বহুব্রীহি আরেকটা হচ্ছে দ্বিগু, দুইটা একদম দেখতে একই রকম। সমস্যা হচ্ছে দেখো, একটা কথা আগেই বলেছি যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে তোমরা দেখবা যে বহুব্রীহি সমাসে ভিন্ন কোনো কিছুর অর্থ বোঝানো হচ্ছে, অর্থাৎ ব্যাস বাক্যে যেটার কথা বলা হচ্ছে দেখা যায় কি সমস্ত পদে সেটার অর্থ আবার বোঝানো হচ্ছে না, অর্থাৎ দুইটা জায়গায় দুইটা আলাদা অর্থকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু দ্বিগুর ক্ষেত্রে তুমি দেখবা যে ব্যাস বাক্য আর হচ্ছে কি ব্যাস বাক্য আর হচ্ছে যে সমস্ত পদটা দুইটা ভিন্ন অর্থ প্রকাশ করে বহুব্রীহিতে, আর দ্বিগুতে একই অর্থ প্রকাশ করে। এই কারণে দেখবা যে
এই কারণে দেখবা হচ্ছে যে ব্যাস বাক্যটা অনেক কাছাকাছি হলেও একদম লাস্টে অর্থের রিপ্রেজেন্টেশনের ভিন্নতার কারণে একটা বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহি হয়, আরেকটা হচ্ছে দ্বিগু সমাস হয়। অনেকেই উত্তর দিচ্ছ অপশন এ, অপশন এ বলছে অনেকেই, ঠিক আছে অপশন এ দেখতে পাচ্ছি অনেকগুলো। লেটস সি অপশন এ হয় কিনা। অপশন গ বলা হচ্ছে আবারও ভুল, আমাদের টাইপিস্ট আবারও ভুল করেছে, তোমরা জিতছো। এটা সঠিক উত্তর ক হবে, পাগলা গারদ হবে। নিচের কোনটা বহুব্রীহি সমাস? এটা পাগলা গারদ হবে, ঠিক আছে। তারপরে একটু দেখি, সমাস কোন ভাষার শব্দ বলো তো? সমাস কোন ভাষার শব্দ? সমাস কোন ভাষার শব্দ বলো তো, অপশন ছাড়াই উত্তর বলো। সমাস কোন ভাষার শব্দ? অনেকে ক বলছো, অনেকে গ বলছো। কেন ক আর গ বলছো এটা আমি শিওর না, কারণ হচ্ছে অপশনই তো দেয়নি এখনো। অপশন কি দেওয়া লাগবে? দেই অপশন। ফার্সি সংস্কৃত তদ্ভব দেশি, ফার্সি সংস্কৃত তদ্ভব দেশি। বলো তো এবার যে কোনটা হবে? সমাস কোন ভাষার শব্দ কোনটা হবে বলো, ঝটপট জলদি জলদি কমেন্ট করে জানাও। সমাস কোন ভাষার শব্দ কমেন্টে দেখি। সুইতিদেব বলছে সংস্কৃত, সংস্কৃত বলছে খ। সুজিত বলছে শেরিরানী ভৌমিক, খ বলছে। বি বলছে সৌমিত্র চক্রবর্তী, নাজিফা সুলতানা সংস্কৃত, ইস্মিতা চৌধুরী, প্রদীপ, উনাইসা খানাম, আনিকা আহমেদ বর্ষা সংস্কৃত, সুইতিদেব খ খ খ। ঠিক আছে, তো তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ। সমাস কোন ভাষার শব্দ? এটা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ, অর্থাৎ তোমরা সবাই এখানে সঠিক উত্তর দিয়েছ, ঠিক আছে। তারপরে দেখি, আজকের দিনের শেষ প্রশ্ন। এইটা বলার পরে তোমরা আমাকে একটু স্কোরটা লিখে জানাবা। তোমাদের যে স্কোরটা সেটা আমাদেরকে লিখে জানাবা, কে কত পেয়েছো, এই আউট অফ 10 কে কত পেয়েছো আমাদেরকে অনেস্টলি কমেন্টে লিখে জানাবা। লাস্ট প্রশ্ন দেখি, তপবন কোন তৎপুরুষ সমাস? তপবন কোন তৎপুরুষ সমাস? তপবন কোন তৎপুরুষ সমাস? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। আব্দুল্লাহ বলছে যে আচ্ছা ঠিক আছে, তপবন কোন তৎপুরুষ সমাস কমেন্টে লিখে জানাও দ্রুত। শেষ প্রশ্ন কিন্তু এটা, এটার পরে তোমরা তোমাদের স্কোরগুলো আমাদেরকে একটু কমেন্টে লিখে জানাবে। তপবন কোন তৎপুরুষ সমাস? দেলোয়ার বলছে গ, দেলোয়ার হোসেন দেলোয়ার গ বলছে, দেলোয়ার ঘ বলছে, এটা আবার কেমন ব্যাপার? আরিয়ান রাজ বলছে সি গ, বাপি বলছে গ, সাব্বির কবির বলছে 4। পড়ন্ত বিকেল বলেছে, আমার কমেন্ট কখনোই পড়া হয় না। আচ্ছা, 10-এর গ শেরিরানী ভৌমিক গ বলছে, শিরিন ইসলাম পঞ্চমী বলছে, রবিউল ইসলাম, সানজিদাস নাসরিন চৌধুরী গ বলছে, কামরুন নাহার মুক্তা ঘ বলছে, সুইতিদেব গ বলছে, ইস্মিতা চৌধুরী ঘ বলছে, তুরিয়া বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তপবনের ব্যাস বাক্যটা কি এটা একটু লিখো তো দেখি। তপবনের ব্যাস বাক্যটা কি লিখো, এটা একটু কমেন্টে লিখে জানাও। অনেকেই গ বলছে, অনেকেই ঘ বলছে, চতুর্থী বলছে বেশিরভাগ মানুষজন। সাব্বির কবির বলছে তপর বন। মন্দিরা তুমি একটু লিখে জানাও তপবনের ব্যাস বাক্য কি। তাসফিয়া মেজাবিন টাটা কমেন্ট না পড়ার জন্য, আল্লাহ হাফেজ। জান্নাতুল নাইম গ বলছে, আব্দুল্লাহ নোমান গ বলছে, খালেদা বেগম শালু বলছে তপর বন, শিরিন আক্তার বলছে তপ এর বন,
এক্স্যাক্ট সঠিক উত্তরটা দিতে পেরেছে হচ্ছে আখি এবং কানন বলছে তপর নিমিত্তে বন, তপের নিমিত্ত বন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমাদের জন্য একটু যেটা ডিসক্লেইমার সেটা হচ্ছে যারা তপর বন বলছো তখন কিন্তু এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়ে যেত। যদি এটা র দিয়ে হতো তাহলে কিন্তু এটা তপের বন যদি হতো তাহলে এটা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হতো। এইখানে যে তপবনটা এটা চতুর্থী তৎপুরুষ সমাস হবে, কারণ হচ্ছে এখানে একটা নিমিত্তে বোঝাচ্ছে বা কোনো কিছুর জন্য বোঝাচ্ছে। তপর নিমিত্ত বন যেটা সেটাই হচ্ছে তপবন। এবং আমরা আগেই বলেছি যে তপ কোনো কিছু নিমিত্তে বা কোনো কিছুর জন্যে যদি বোঝানো হয় তখন তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কোন সমাস হয় লিখে জানাও তো একটু কমেন্টে ঝটপট, কমেন্টে একটু ঝটপট লিখে জানাও। আশফিয়া বলছে কমেন্ট পড়া হয়েছে আর যাবো না, ঠিক আছে। আচ্ছা, সো একদম সবশেষে ডিসক্লোজ করে দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ এখানে চতুর্থী তৎপুরুষ সমাস হবে, তপবন চতুর্থী তৎপুরুষ সমাস হবে। এইবার আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো তোমরা এই যে 10টা তোমাদেরকে প্রশ্ন করলাম অনেস্টলি লিখে জানাও যে তোমাদের কার স্কোর কত, প্রত্যেকটার জন্য 1 করে নাম্বার। তোমরা একটু কমেন্টে লিখে জানাও কে কত পেয়েছো দেখি একটু, তারপরে ক্লাসটা শেষ করব। কমেন্টে ঝটপট লিখে জানাও এই 10-এ কে কত পেয়েছো, আমি দেখি যে আমার স্টুডেন্টদের এভারেজ মার্কিং কত। কমেন্টে এখন একটু লিখে জানাও, অনেকেই চতুর্থ বলছে। শেলি রানী ভৌমিক বলছে 10/9, না এটা তো 9/10 হওয়ার কথা। ইস্মিতা বলছে 10-এ 8, শুভম বলছে 10-এ 8, সুইটি দেবী বলছে 10-এ 8, 8 আউট অফ 10। জাহাঙ্গীর আফসানা মিম খুবই ভালো স্টুডেন্ট, 9 আউট অফ 10। খালেদা বেগম শালু বলছে 10 আউট অফ 10, বাহ চমৎকার। শ্রাবণী বলছে 10 আউট অফ 10। সাদিয়া সুলতানা মিম বলছে 8 আউট অফ 10। থুরিয়া বিশাল বলছে 2 আউট অফ 10। আমি কেবল আসলাম, সমস্যা নাই, তুমি এরপরে আরেকবার ক্লাসগুলো দেখে নিলে পারবে। শ্রুতি শাহ বলছে 8 আউট অফ 10। নাজিফা সুলতানা 9 আউট অফ 10। প্রদীপ 8 আউট অফ 10। মেহজাবিন বলছে 8 আউট অফ 10। মনিরা খানম বলছে 8 আউট অফ 10। ইশতিয়াক ইফতি 8 আউট অফ 10। কানিজ ফাতেমা 7 আউট অফ 10। কানিজ একটু সামান্য ভালো করে পড়লেই তুমি কিন্তু একদম চমৎকার একটা রেজাল্ট করতে পারবে। শেরি রানী ভৌমিক 9 আউট অফ 10। আরাফাত হোসেন বলছে জয়নাথ বলছে 7 আউট অফ 10। আচ্ছা, মিসকাতুল জান্নাত বলছে কেউ কি কালো জাদু করলো নাকি, আমার আগের পরে সব কমেন্ট পড়া হয়। আমি তো আর যে না যে তোমাদের সব কমেন্ট পড়তে হবে, আমি তোমাদের জন্য যে যে কমেন্টগুলো দরকার সেগুলো পড়ছি। মাহমুদ হাসান বলছে 4 আউট অফ 10। মাহমুদ একটু ভালো মতো পড়তে হবে, আজকের পরীক্ষাটা তুমি একদম ফাটিয়ে দিতে পারবে যদি তুমি একটু ভালো মতো পড়ো, ঠিক আছে। আচ্ছা, আনিকা আইসা 8 আউট অফ 10 বলছে। সো আমি যদি তোমাদের এভারেজ স্কোর বলি স্টুডেন্টদের তাহলে সেটা হচ্ছে 8 আউট অফ 10, অর্থাৎ 80 আউট অফ 100 আমি যদি রেশিও করি, দ্যাটস আ প্রিটি গুড এভারেজ। আমি ইনস্ট্রাক্টর হিসেবে অবভিয়াসলি এটার ক্রেডিট নিতেই চাই যে আমি তোমাদেরকে মোটামুটি ভালোই পড়িয়েছি সমাজটা। ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এই জন্য কিছু কথা বলি। সেটা হচ্ছে যে একদম শুরুতে যখন হচ্ছে তোমাদেরকে আমি সমাজ পড়ানো শুরু করেছি তখন আমিও এক্সপেক্ট করি নাই যে তোমরা আমার ক্লাসগুলোর পরে এত ভালো করতে পারবা বা হচ্ছে তোমাদের টোটাল এভারেজ স্কোর এত ভালো আসবে। তো এটার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা অনেক মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করেছো। রোজা রমজানের সময় সকাল 9:30 উঠে পড়তে বসা। আমি হলে আমার দ্বিতীয়বার ভাবতে হতো সবসময়, আমি যদি স্টুডেন্ট থাকতাম যে একটা সমাজ ক্লাস করার জন্য বা বাংলা ক্লাস করার জন্য আমি সকাল 9:30 উঠবো। বাট থ্যাঙ্কস টু ইউ গাইজ, হ্যাটস অফ টু ইউ গাইজ যে তোমরা অনেক ভালো করে আমার ক্লাসগুলো করেছো। আর এখন একটু কমেন্টে লিখে জানাও আমার জন্য কোনো ফিডব্যাক আছে কিনা বা ক্লাসগুলো কেমন লেগেছে। ক্লাস ভালো হলে সেটাও একটু লিখে জানাও, আর যদি ক্লাস খারাপ হয়ে থাকে কাইন্ডলি কেন খারাপ লেগেছে, কনস্ট্রাকটিভ জন্য যদি কোনো ক্রিটিসিজম থাকে সেটাও তুমি আমাদেরকে লিখে জানাতে পারো, তাহলে আমি পরবর্তী ক্লাসে সেগুলো নিয়েও চেষ্টা করবো ভালো করার, ঠিক আছে। আচ্ছা, একটু কমেন্ট করে লিখে জানাও আজকে ক্লাসটা কেমন লেগেছে। আচ্ছা, আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে
গতকাল একটা পোস্ট দিয়েছিলাম যে সম্পদ ভাইয়া হচ্ছে আগামী সপ্তাহে ক্লাস নিবে, তো সম্পদ ভাইয়ার হচ্ছে আগামী সপ্তাহে আঙ্কেল আন্টিকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হতে পারে প্রবাবলি। তো সম্পদের বদলে হয়তোবা, যদি সম্পদ সেই কাজটাতে বিজি থাকে, সম্পদের বদলে হয়তোবা আমি ক্লাসটা নিব, তখন তোমাদেরকে আবার জানিয়ে দিব যে সম্পদের বদলে ক্লাসটা আমি নিব, যদি তোমাদের কারো আপত্তি না থাকে। যেহেতু সম্পদ ভাইয়াকেও তোমরা অনেক পছন্দ করো এবং আমার চেহারা দেখতে দেখতে যদি আর ভালো না লেগে থাকে সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। আমি সম্পদকে স্লটটা দিব, অথবা সম্পদ যদি ক্লাস না নেয় সেখানে স্লট ফাঁকাও যেতে পারে, অর্থাৎ তোমরা ক্লাসের মধ্যে ছুটিও পেতে পারো। কালকে তোমাদের একজন বন্ধু আমাকে মেসেজ করে জানিয়েছে যে ভাইয়া দিনে যদি 3টা ক্লাস হয় এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় রোজার সময়। আমি এটা নিয়ে তোমাদের ব্যাচ কোঅর্ডিনেটর এবং এই অন্যান্য ইনস্ট্রাক্টরদের সাথে কথা বলবো যে অ্যাকচুয়ালি যাতে হচ্ছে ক্লাসগুলো আমরা একটু রোটেট করে নিতে পারি, যাতে হচ্ছে একদিনে তোমাদের খুব বেশি ক্লাস পড়ে না যায়, ঠিক আছে? আচ্ছা, মন্দিরা ব্যানার্জি বলছে অসাধারণ ভাইয়া, আনিকা অসাধারণ বলছে, অনেকেই ভালো ভালো কথা বলছে। লুবনা বলছে ওয়াশরুমেও যায়নি ঘুম থেকে উঠে। আচ্ছা, অনেক ভালো বলছে অনেকে। তানিয়া বর্ষা বলছে কয়বার কমেন্ট করো তুমি? কেন তানিয়া, তোমার সমস্যা কি? মিশকাতুল জান্নাত বলছে অনেক ভালো লাগছে ভাইয়া ক্লাস, বাট আমার কমেন্ট পড়েন না, একটু মন খারাপ। এই যে কমেন্ট পড়লাম। আচ্ছা, আনিকা তাবাসসুম এসে বলছে পরীক্ষা কখন আর কিভাবে নেওয়া হবে? পরীক্ষাটা আজকে রাত 10টায় তোমাদেরকে একটা গুগল ফর্মে লিঙ্ক দেওয়া হবে, যেখানে তোমরা অপশনসগুলো পাবে। তোমরা হচ্ছে এমসিকিউর মতো কোশ্চেন পাবে আর অপশনসগুলো পাবে, সেগুলো তোমরা সিলেক্ট করলে তোমরা এরপরে তোমাদের স্কোরটাও পেয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে পরীক্ষাটার ডিউরেশন 1 ঘন্টা না, তার মানে এমন না যে 1 ঘন্টা ব্যাপী পরীক্ষাটার সময় 1 ঘন্টা থাকবে। টোটাল সময়টা তোমরা যতক্ষণে সময় পরীক্ষা দিতে পারো ততক্ষণে দিতে পারবে। 30টা এমসিকিউ থাকবে, খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, রুমান রাবেয়া বলছে ভাইয়া আপনি একটা দিনও আমার কমেন্ট পড়েন না, আমি প্রতিটা কোশ্চেন করি দেই, কোশ্চেন করলেও অ্যান্সার দেন না। এই যে রুমান, মাত্রই পড়লাম তোমার কমেন্ট। জান্নাতুল অর্ণব একই কথা বলছে, তার আগের পরে সব কমেন্ট পড়া হয়। আচ্ছা, ইস্মিতা বলছে অনেক অ্যাডভান্স লেভেলে পড়ানোর কারণে অনেক কিছু তোলা যায় নাই খাতায়, আরেকবার ক্লাস দেখলে তুলতে পারবে, কোনো সমস্যা নাই। খালেদা বেগম শালু বলছে আজকের পরীক্ষাটা ভালো হলে আমরা কি পাবো ভাইয়া? আজকের পরীক্ষাটা ভালো হলে তোমাদের আরো সামনে আরো বেশি করে ক্লাস নেবো, এটাই তোমাদের পাওনা। ঠিক আছে, তাহলে সবাই যেহেতু, আচ্ছা মৌনতা বেশি লাস্টেও বলছে যে আমার কমেন্টও পড়লে নাই, যে পড়লাম তো। কারো কমেন্টই যদি আমি না পড়ি তাহলে এত শত শত, আমি মনে করো ক্লাস 1 ঘন্টা নিলে আধা ঘন্টা কমেন্টে পড়ি, তারপরেও তোমরা যদি বলো যে কমেন্ট পড়ি না, তাহলে তো ব্যাপারটা খুব দুঃখজনক। মাহমুদ হাসান বলছে ভাইয়া ঈদের ছুটি দিবেন কবে? 9 তারিখ থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমি ক্লাসটা শেষ করেই তোমাদের এই স্লাইডটা তোমাদের ব্যাচ কোঅর্ডিনেটরকে দিয়ে দিচ্ছি, সাদিক সাহেবকে দিয়ে দিচ্ছি। ও হচ্ছে তোমাদেরকে এই স্লাইডটা দ্রুততম সময়ের মধ্যে আপলোড করে দিবে। আর তোমাদেরকে পরের ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকে এই ক্লাসের পরে অল্প অল্প একটু রেস্ট নিয়ে তোমরা আবার পড়ালেখা শুরু করে দাও। আমাদের পরীক্ষা আছে কিন্তু রাত 10টা থেকে 11টা। পরের সপ্তাহে আবার দেখা হবে আমার সাথে অথবা সম্পদ ভাইয়ের সাথে। আল্লাহ হাফেজ। সে পর্যন্তই পরের ক্লাসের এবং পরের সপ্তাহের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।